করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সামিরা জাহান। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। নতুন কারিকুলামে বাস্তবায়িত করা হলো মূল্যায়ন পদ্ধতি। অতিরিক্ত চিনিযুক্ত অস্বাস্থ্যকর এনার্জি ড্রিঙ্কসের প্রতি বাড়ছে শিশু কিশোরদের আগ্রহ। অপুষ্টিতে ভুগছে নিম্ন আয়ের পরিবারের শিশুরা। এবারে বিস্তারিত। শিক্ষাবর্ষে 6 মাস পর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়। পারদর্শিতা ভিত্তিতে 7টি স্কেলে শিক্ষার্থীদের মূল্যায়ন সিদ্ধান্ত নেয় কারিকুলাম বোর্ড। থাকছে না গ্রেডিং বা রোল নাম্বার। বিশেষজ্ঞরা বলছেন নতুন কারিকুলাম বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জিং হলেও সঠিকভাবে বাস্তবায়িত হলে উপকৃত হবে শিক্ষার্থীরা। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। চলতি বছর মাধ্যমিক স্তরের নবম শ্রেণী পর্যন্ত চলছে নতুন কারিকুলাম। নতুন শিক্ষাক্রম চালুর পর ধাপে ধাপে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নীতি নির্ধারকদের। শিক্ষাবর্ষে 6 মাস যাবার পর পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত অনুমোদন দিল জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। প্রতিটি বিষয়ে থাকবে 5টি পারদর্শিতা সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর পিআই। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পিআই বিয়োগ করে 100 দিয়ে গুণ করলে 5 দিয়ে ভাগ করে নম্বর বা ফলাফল বের হবে। উদাহরণস্বরূপ কোনো শিক্ষার্থী যদি 5টি পিআই এর মধ্যে 3টিতে সর্বোচ্চ, 1টিতে মধ্যম, 1টিতে সর্বনিম্ন সূচক পায়, উপরের ফর্মুলা অনুযায়ী সে 40 নম্বরে স্কেল পাবে। এভাবে 7টি স্কেলের মাধ্যমে শিক্ষার্থীদের সামষ্টিক অবস্থান জানিয়ে দেওয়া হবে। যেহেতু কম্পিটেন্সি বেসড কারিকুলাম, সুতরাং এই সবগুলো বিষয় মিলে সে এই অবস্থানে আছে সেরকম জায়গা নাই। প্রত্যেকটা বিষয় কেন্দ্রিক 7 পয়েন্ট স্কেলে সে কি অবস্থানে আছে। শিক্ষা গবেষকরা বলছেন মূল্যায়ন যে গ্রেডিংয়ে হোক না কেন অভিভাবক ও শিক্ষার্থীদের জানাতে হবে। বড় একটা শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের চেঞ্জ আনতে গেলে কিছু চ্যালেঞ্জ থাকে। আমি বলবো হয়তো সেই চ্যালেঞ্জেরই একটা ধারাবাহিকতা এটা। হয়তো পরের বছরে আমরা আর এই চ্যালেঞ্জটা দেখব না, কিন্তু আমি একজন শিক্ষা নিয়ে যেহেতু কাজ করি, শিক্ষার্থী অভিভাবক সবার কথা চিন্তা করে আমি বলবো যে আমাদের পরীক্ষা নিরীক্ষা আমরা যেটাই করি না কেন, আমরা যেন আমাদের শিক্ষার্থী এবং অভিভাবককে স্পষ্ট করে বিষয়গুলো জানাই। যখন আমরা আমাদের স্কেলের মূল্যায়ন পাব, তখন ওই স্কেলের মূল্যায়নের সার্টিফিকেট নিয়ে উন্নত বিশ্বের অথবা যে কোনো দেশে গেলেই তারা তো এক ধরনের হোঁচট খাবে। যদি তাদের সিজিপিএ থাকে আর আমাদের যদি সিজিপিএ না থাকে, আমাদের স্কেলে থাকে, তখন এই স্কেলগুলোকে তারা আবার ফিরিয়ে দিবেন অথবা বলবেন যে আমাদের পদ্ধতি অনুযায়ী তোমরা এগুলো ইকুইভ্যালেন্ট করে নিয়ে আসো। আমার এখানকার যেই সার্টিফিকেশন হবে সেটাকে অন্যরা সেভাবেই নেবে। এটা হচ্ছে একটা দিক। অ্যাকসেপ্টেন্সের কোনো সমস্যা নাই। প্রায় অলমোস্ট এখন উন্নত বিশ্বের সকল জায়গাতেই যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে, এবং আমাদের আশেপাশে যেসব দেশগুলো আছে তারা সবাই কিন্তু আমাদের লাইনেই আছে। ভারত ঘোষণা দিয়ে দিয়েছে 26 সাল থেকে তার ওখানে কোনো 10ম শ্রেণী শেষে কোনো পরীক্ষা হবে না, এসএসসি পরীক্ষাই সে তুলে দিচ্ছে। তো তার বাচ্চারা কি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হবে না? 3 জুলাই থেকে শুরু হওয়া অর্ধবার্ষিক বা ষান্মাসিক পরীক্ষা থেকেই এই পদ্ধতিতে মূল্যায়ন করবে শিক্ষকরা। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে লাখে লাখে বাড়ছে অতিরিক্ত চিনিযুক্ত এনার্জি ড্রিঙ্কসের পরিমাণ, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এগুলোর প্রতি শিশুদের আগ্রহ। এই সকল ড্রিঙ্কসে অতিরিক্ত মাত্রায় চিনি থাকায় এগুলো খাওয়ার ফলে যে কোনো সময় নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে শিশুরা। তাই শিশুদের সুস্বাস্থ্যের ক্ষেত্রে বাইরে এই সকল পানীয় পরিহার করতে হবে ও সচেতন হতে হবে অভিভাবকদের, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। এ নিয়ে আরও জানাচ্ছে রায়ান বিন আশরাফ আলিফ। বর্তমানে বিয়ে, জন্মদিন, পার্টি সহ বিভিন্ন অনুষ্ঠানে খাবারের সাথে বিভিন্ন ড্রিঙ্কস বা পানীয় পরিবেশন করা হয়। এতে এই সকল ড্রিঙ্কসগুলোর প্রতি প্রতিনিয়তই আগ্রহ বাড়ছে শিশুদের। এই পানীয়গুলো শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হলেও কেবল স্বাদ মেটাতে এই সকল ড্রিঙ্কসগুলো পান করছে শিশুরা। বাবা মা কখনো বলে না যে এগুলো খাওয়া ভালো না? বলে, কিন্তু হ্যাঁ বলে, সব প্রায় সময় বলে, কিন্তু খাই, মাঝে মাঝে খাই। জেনে বুঝে খাবো না, জানি না বুঝে তো খাই। আসলে এটা যে তোমার জন্য ক্ষতিকর তুমি জানো না? জানি। জানো, তাহলে কেন খাও? এগুলো মজা লাগে। এগুলো খাইলে যে তোমার স্বাস্থ্যের একটা ক্ষতি, সেটা কি জানো না? না।
তোমার বাবা মা কি তোমাকে এটা নিজ ইচ্ছা কিনে দেয়? না, মাঝে মাঝে আমি জোর করি। অভিভাবকরা বলছে কেবল সন্তানের চাহিদা পূরণ করতে ক্ষতিকর জানার পরও বাধ্য হয়ে তারা কিনে দিচ্ছে এই সকল পানীয়গুলো। এই জিনিসটা যে বের হচ্ছে আমাদের তো কিছু করার নেই এখানে, এবং তো ওখানেই করতে হবে, ঠিক না? অভিভাবক হিসেবে তো আপনারা একটু সচেতন। অবশ্যই তো বললে এখন তো স্বাভাবিক, গলা শুকিয়ে যাচ্ছে, খাওয়ার জন্য ইয়ে করতেছ, এখন খাবেই, কী করবা, বাচ্চা মানুষ বলারও নেই। এগুলি ক্ষতিকর তা জানি, কিন্তু তারপরে চেষ্টা করি কম দেওয়ার জন্য আর কি, কিন্তু বোঝে না তো, অনেক সময় কান্নাকাটি করে, সেই জন্য দিতে হয় আর কি। রসায়নবিদরা বলছেন এই সকল এনার্জি ড্রিঙ্কসে ক্যাফেন নামক রাসায়নিক পদার্থ থাকে যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটির রুলস অনুযায়ী তারা বলছে যে অ্যাডাল্টের যদি 400 মিলিগ্রাম পার ডে যদি কনজিউম করে এই ক্যাফেনটা, তাদের কোনো হেলথ ইফেক্ট পড়বে না। বাট 400 মিলিগ্রামের বেশি হলে তখন একটা ক্ষতিকর প্রভাব এখানে দেখা যাবে, ঠিক আছে? সিমিলারলি যারা প্রেগনেন্ট উইমেন বা ল্যাকটেটিং উইমেন যারা, তাদের জন্য 200 মিলিগ্রাম ফিক্সড করা আছে। একইভাবে যারা বাচ্চা, হ্যাঁ, তাদের জন্য এটা 100 মিলিগ্রাম মানে পার ডে তারা কনজিউম করতে পারবে উইদাউট এনি হেলথ ইফেক্ট। বাট এই কনজামশনটা যদি দেখা যায় যে এই লেভেলের বেশি হচ্ছে, তখন তাদের উপরে একটা ফিজিওলজিক্যাল একটা ইফেক্ট বা একটা নেগেটিভ ইফেক্ট সেখানে তৈরি হয়। ধরুন ইনসমনিয়া হতে পারে, যে ঘুম কম হওয়া, এবং বাচ্চাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হওয়া, হ্যাঁ, তারপরে মেমোরি লস বা একটা উদ্বেগ নিজেদের মধ্যে একটা তৈরি হওয়া, এবং হার্টের উপরে একটা স্ট্রেস পড়ে বাচ্চাদের। চিকিৎসকেরা বলছেন শিশুদের এই সকল এনার্জি ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতনতা জরুরি। কোল্ড ড্রিঙ্কস আসলে ছোট বড় কারোর জন্যই খুব একটা হেলদি না, কারণ কোল্ড ড্রিঙ্কসে যেই নিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু বর্তমানে দেখা যায় যে কোল্ড ড্রিঙ্কসে যেহেতু সুগার থাকে, এই সুগারগুলো খেয়ে কিন্তু চাইল্ড ওবেসিটি অনেক বেড়ে গিয়েছে। বাচ্চাদের এই ওবেসিটি থেকে ডায়াবেটিস, তারপরে লিভারের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, কিডনি খারাপ হয়, এগুলো কিন্তু শুরু হয় শুধুমাত্র ওজন বাড়ার সাথে সাথে এগুলো সৃষ্টি হয়। এছাড়া যে এনার্জেটিক একটা জীবন আমরা পছন্দ করি সেটাও কিন্তু অনেকটা কমে আসে যখন আমাদের ওজন বেড়ে যায়। দেখা যায় যে নর্মালি আমার যে পড়াশোনার যে কনসেন্ট্রেশন, এগুলোও কিন্তু ব্রেকডাউন হয়ে যায় এবং আমাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমে আসে এই কোল্ড ড্রিঙ্কস যদি আমরা অনেক বেশি গ্রহণ করে থাকি। সকলের উচিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসা। নিজেদের স্বস্তি ও সন্তানের আবদার মেটাতে অনেকেই তাদের সন্তানদের কিনে দিচ্ছে নানা ব্র্যান্ডের এনার্জি ড্রিঙ্কস। তবে এই সকল ড্রিঙ্কস কতটা স্বাস্থ্যসম্মত তা জানা নেই কারোরই। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের সুস্বাস্থ্যের ক্ষেত্রে বাইরের এই সকল পানীয় পরিহার করতেই হবে। রাইয়ান বিন আশরাফ আলিফ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিশুদের মাঝে দেখা দিচ্ছে অপুষ্টিজনিত নানা রোগ। হাসপাতালগুলোতে বাড়ছে এমন শিশু রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন নিম্নবিত্ত পরিবারের শিশুরা সবচেয়ে বেশি অপুষ্টির শিকার। আরও দেখুন এবারের প্রতিবেদনে। পুষ্টিহীনতা বা এসএম নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু, যার অধিকাংশই 5 বছরের কম। ইউনিসেফের এক গবেষণায় উঠে এসেছে শিশুদের 28% অপুষ্টির শিকার, যার মধ্যে নিম্ন আয়ের পরিবারের এই শিশুদের মাঝে সবচেয়ে বেশি। অর্থের অভাবে এখন পুষ্টিকর খাবার খাওয়ানো সন্তানদের জন্য যেন বিলাসিতা বলে জানান পরিবারগুলো। ও অপুষ্টি, ওর 3 মাস বয়স থেকে খাবার খায়, তা হজম হয় না, তাই ওয়েটও বাড়তেছে না। এখন 5 কেজি 700 গ্রাম। 18 মাস। আমরা 25 দিন আজকে। আমরা যথাযথ চেষ্টা করব, তারপরও তো এখন যা এই বাজারের অবস্থা তাতে আমাদের অনেক সমস্যা হতে পারে, তারপরও চেষ্টা করতে তো হবে আমাদের। শুধু 1 বছর বুকে দুধ খেত, আর কিছুই খেত না। তার এখানে আসার পর হলো বলছে যাও, স্যালাইন দিছে, আগে স্যালাইন দেওয়ার পর বলছে ছুটির টাইমে বলছে যাও আর হলো খিচুড়ি খাওয়াইতে, আর যদি বাইরে যদি কোনো জিনিস খায় তাহলে খাওয়াইতে। এক প্রতিবেদনে উঠে এসেছে মায়ের অপুষ্টিও শিশুদের জন্মগত অপুষ্টির কারণ হতে পারে। অল্প বয়সে গর্ভধারণ, শিশুকে যথাযথ পুষ্টিকর খাবার না দিতে পারা, এই সবই শিশুর বৃদ্ধিতে বাধা দেয়। বিশেষজ্ঞরা বলছেন আর্থসামাজিক সমস্যার পাশাপাশি অসচেতনতাও এর একটা বড় কারণ। বিভিন্ন সামাজিক কারণে বা আর্থসামাজিক যে অবস্থার কারণে তারা হয়তো যখন গর্ভধারণের সময় তারা প্রপার পুষ্টিটা পাচ্ছে না। তাদের নিজেদের পুষ্টিহীনতা থাকলে একটা অপুষ্ট মা সবসময় একটা অপুষ্ট বাচ্চারই জন্ম দেবে। হ্যাঁ, এই সময়টা সচেতনতার অভাব, পরিবারের দিক থেকে তাকে যত্নের আলাদা যে যত্ন, তাদের যে আলাদা করে খাবার খাওয়ানোর যে একটা তাদেরকে নিয়মিত চেক আপ করা, এই জিনিসগুলোর অভাব থেকে পরবর্তীতে বাচ্চার ক্ষেত্রেও হতে পারে।
শুধু 2021 সালে অপুষ্টিজনিত শিশু রোগীর সংখ্যা ছিল 11,313 জন। বর্তমানে তা কিছুটা কম থাকলেও এখনও তা চলমান রয়েছে। পুষ্টিবিদরা বলছেন, বয়স অনুযায়ী সঠিক খাবার দিতে পারলে এই সমস্যা রোধ করা সম্ভব। 6 মাস পূর্ণ হওয়ার পর বুকের দুধের পাশাপাশি বুকের দুধ 2 বছর পর্যন্ত চালিয়ে যাবে। বুকের দুধের পাশাপাশি যদি আমরা পারিবারিক সম্পূরক খাবার দিই তাহলে বাচ্চা অপুষ্টির শিকার হবে না। যে 7 মাস থেকে 8 মাস পর্যন্ত বাচ্চাটাকে দিতে হবে 250 ml বাটি হাফ বাটি করে দিনে 2 বার, সাথে 2টা পুষ্টিকর নাস্তা। 9 মাস থেকে 11 মাস পর্যন্ত দিতে হবে হাফ বাটি করে দিনে 3 বার, সাথে 2টা পুষ্টিকর নাস্তা। এবং এরপর 11 মাস থেকে 2 বছর পর্যন্ত দিতে হবে বাচ্চাকে 250 ml বাটি ফুড বাটি করে 3 বার, সাথে 2টা পুষ্টিকর নাস্তা। এই নাস্তাটা হতে পারে মিষ্টি আলু বা আলু বা একটা কলা, একটা ডিম, এই ধরনের খাবার। এবং বাচ্চা যখন বুকে দুধ খাবে তখনও আমরা যেটা বলি ল্যাকটেটিং মাকে তখনও খাবার ব্যাপারটা নিশ্চিত করতে হবে মা যেন সুষম পুষ্টিকর খাবার বেশি করে পাচ্ছে। সে মা যদি বেশি করে খায় তাহলে মা বুকের দুধ হবে, বাচ্চাটা বুকের দুধ খেতে পারবে। শিশুদের অপুষ্টির সমস্যায় বাংলাদেশ 5মতম। এই সমস্যা যেন দ্রুত সমাধান করা যায় তার চেষ্টা করতে হবে বলছেন সংশ্লিষ্টরা। শিশুদের মাঝে অপুষ্টিজনিত সমস্যা এখনও চলমান। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিশুরা পাচ্ছে না সঠিক খাবার, ভুগছে নানা রোগে। সংশ্লিষ্টরা বলছেন, সকল শিশুর জন্য সুষম খাদ্য সহ অন্যান্য মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে সরকারকে আরও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামিরা জাহান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলায় বেশ জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশে এই খেলার নেই তেমন প্রচলন। তবে বর্তমানে শিশু কিশোররা এই খেলাকে নিয়ে বেশ আগ্রহী। ভবিষ্যতেও অনেকে এই খেলাকে আপন করে নিতে চায়। এ নিয়ে বিস্তারিত দেখুন সামুর সেলিম খোকার রিপোর্টে। ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। এর খ্যাতি আছে সারা বিশ্বে। ছোট থেকে বড় সকলেরই প্রিয় খেলা এটি। বর্তমানে বাংলাদেশের অনেক শিশুরই স্বপ্ন বড় হয়ে ফুটবলার হওয়ার। তবে পর্যাপ্ত মাঠ না থাকার কারণে এ স্বপ্নই রয়ে যায়। তবে বর্তমানে সরকারের সহযোগিতায় কিছু মানুষের উদ্যোগে স্বপ্ন সফল হচ্ছে ও স্কুলগুলোতে ফুটবল টুর্নামেন্ট রাখা হচ্ছে। শিশু কিশোররা বলে তারা একদিন বড় হয়ে ফুটবল প্লেয়ার হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। এর জন্য তারা কঠোর পরিশ্রম করে ও তাদের কোচরাও কঠোর পরিশ্রম করে শেখাচ্ছে। আমাদের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের মাঠটা দিয়েছে, আমরা এই মাঠে প্র্যাকটিস করতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের কোচও অনেক প্র্যাকটিস ভালো করায়। তোমার কি ইচ্ছা আছে তুমি বড় হয়ে ফুটবল খেলোয়াড় হবে? জি ইনশাল্লাহ। কি প্রস্তুতি নাও বড় হয়ে যে তুমি জাতীয় দলের প্লেয়ার হবে? এটা আমাদের কোচ আমাদের ফুটবলের সব কিছু শেখায়, দৌড়াই আমরা, তারপর জিগজ্যাগ করায়। এছাড়াও কোচেরা বলে শিশুদের মোবাইল ডিভাইসের আসক্তি থেকে বাঁচানোর জন্য ফুটবল একটি মাধ্যম। সপ্তাহে একদিন এই মাঠটা দেওয়া হয়েছে ছেলেদের জন্য, বাচ্চা ছেলেদের জন্য। এই প্রতি বৃহস্পতিবার আমাদের এই বাচ্চাদেরকে এই একাডেমিতে প্র্যাকটিস দেওয়া হয়। হ্যাঁ, এই জন্য আমি জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যুব সমাজ যাতে মোবাইল থেকে বেরিয়ে আসে এই জন্য মাঠে ফেরা, এটার জন্য আমাদের ফারুক ভাই আমাদেরকে অনেক শ্রম দিচ্ছে। ছোট থেকে ফুটবল না খেললে কেউ খেলতে পারবে না, বড় হয়ে কেউ ফুটবল খেলতে পারে না। তাই আমার উদ্যোগ হলো বাচ্চাদের থেকে আমি কিভাবে ফুটবলটা ভিতরে ঢুকাইতে পারি তাদের মাথার ভিতরে। খেলার উপযোগী মাঠ করতে সরকারের সহযোগিতা একান্ত কাম্য। এ বিষয়ে ঢাকা দক্ষিণ কাউন্সিলর মোহাম্মদ জাহিদ বলেন, 8 থেকে 14 বছরের ছেলেদের নিয়ে আমাদের 2টা ক্যাম্প শুরু হয়েছে, যেটার তত্ত্বাবধানে আমাদের ফারুক ভাই আর রাশেদ ভাই আছেন, তারা তত্ত্বাবধান করছেন। এবং এখান থেকে বাংলাদেশ ফুটবলে আমরা পর্যাপ্ত খেলোয়াড় দিতে পারবো। বয়সভিত্তিক দলে অলরেডি আমাদের এলাকা থেকে একটা ছেলে চান্স পেয়েছে, যার নাম আকাশ। তো আমরা চাই সে এই 24 নম্বর ওয়ার্ডের রোল মডেল হয়ে এই 24 নম্বর ওয়ার্ডকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ জাতীয় দলে তারা প্রতিনিধিত্ব করবে। এরকম অসংখ্য ছেলেপেলে আমাদের এখান থেকে উঠে আসবে, যার জন্য আমাদের এই পদক্ষেপ। শিশু কিশোররা বলেন, বঙ্গমাতা গোল্ড কাপ আজকে শিশুদের আগামী দিনের বড় ফুটবল প্লেয়ার হওয়ার স্বপ্ন পূরণ করবে। ফুটবল প্লেয়ার হওয়া এ যেন বাংলাদেশের বেশিরভাগ শিশুরই স্বপ্ন। তবে অতীতে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে স্বপ্নই থেকে যেত। তবে বর্তমানে সরকারের উদ্যোগের কারণে এই স্বপ্নটি সফল হচ্ছে ও বেশিরভাগ শিশুরই ইচ্ছা বড় হয়ে বাংলাদেশের জাতীয় দলে খেলার। সামুর সেলিম খোকা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে গাজার শিশুদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। When the guns fall silent for a bit, the cries of hungry babies can be heard in the streets of Gaza City in the north.
প্রায় 9 মাস ধরে চলা ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে গাজা। যুদ্ধ পরিস্থিতিতে তীব্র পুষ্টিকর খাদ্য ও পানির সংকটে দিশেহারা হয়ে উঠেছে নিরীহ ফিলিস্তিনি শিশুরা। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ফলে একদিকে খাবার নিয়ে ত্রাণবাহী গাড়ির অপেক্ষা করছে, অন্যদিকে তীব্র ক্ষুধায় ছটফট করছে গাজার ছোট ছোট শিশু, নারী, পুরুষ এবং বয়স্ক লোকজন। We've been eating only rice for a month. We have to wait the whole day for a single portion of rice in the evening. I came here looking for flour, but all I find is pigeon food. What kind of life is this? Shame on them. We're dying here and no one cares. পানির তীব্র সংকটের কারণে গাজার হাজার হাজার পরিবার এখন সাগরের নোনা পানি ব্যবহার করতে শুরু করেছে। গাজার খাদ্য সংকটের বিপর্যয় সম্পর্কে ইতোমধ্যেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত ওই অঞ্চলে 5 বছরের কম বয়সী 8,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। 4,95,000-এর বেশি ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য ঘাটতির মধ্যে দিন কাটাচ্ছেন। The diseases, the pain, his health isn't good. He's eating himself out. This isn't milk. This is basically water with a spoon of powder. Even less than a spoon. Anything, so it just smells like milk, just so I can trick him into thinking it's milk. দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার চেষ্টা করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাসও। এখন পর্যন্ত 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 85,000 মানুষ। হতাহতের অধিকাংশই শিশু ও নারী। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা। এবারে থাকছে একটি সাহায্যের আবেদন। আমার চোখে একটা বড় আঘাত হয়েছে, যেটার জন্য আমি একটু দেখতে পাচ্ছি না। মানে আর কি, যদি এই চোখটাকে অপারেশন না করাতে পারি তাহলে আমার এই চোখটা নষ্ট হয়ে যাবে। এখন আমি চাচ্ছিলাম যে এই চোখটাকে আমি ঠিক করতে, যাতে আমি আগের মতন দেখতে পারি। মাত্র 10 বছর বয়সের উম্মি খেলতে গিয়ে আঘাত পায় চোখে। গত বছরের ডিসেম্বর থেকে দীর্ঘদিন চিকিৎসা শেষে চিকিৎসকরা জানান তার চোখের নার্ভ ড্যামেজ হয়ে গেছে। বাংলাদেশ কিংবা ভারতে তার চিকিৎসা সম্ভব নয়। সিঙ্গাপুরের উন্নত প্রযুক্তির মাধ্যমে তার চোখ ঠিক করা সম্ভব, যার জন্য প্রায় 50 লাখ টাকার প্রয়োজন। আঘাতপ্রাপ্ত চোখ তাড়াতাড়ি চিকিৎসা না করালে ভালো চোখটিও নষ্ট হয়ে যাবে, যার কারণে উম্মির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে চাচ্ছে উম্মির বাবা। আমাদের এখানকার ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে আপনার হলো সিঙ্গাপুর আর কি মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিলে এখানে আপনার উন্নত যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিতে আর কি চিকিৎসা করানো সম্ভব। আমি ভারতেও কনসালটেন্সি আমি নিয়েছি আর কি ভিডিও কলের মাধ্যমে, ওখানেও সম্ভাবনা কম। সবাই আর কি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তা ওইখানে $40,000 থেকে $50,000 মতো বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা লাগবে। এই আর্থিক সঙ্গতি আসলে আমার নাই। তাই এই জন্য আমি সমাজের বিত্তবান এবং দেশি এবং আমাদের আর কি দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাই বোনেদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার মেয়ের জন্য যদি একটু আর্থিক সহায়তা করতেন, সাহায্য করতেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকতাম। আমি আর কি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আহ্বান জানাচ্ছি, উনি যদি ওনার সাহায্যের হাতটা আমার দিকে যদি একটু প্রসারিত করতেন। উম্মির চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা কাজী মোহাম্মদ মাসুদুর রহমান, সঞ্চয় হিসাব নম্বর 20105010000386, সোনালী ব্যাংক ফরিদপুর কর্পোরেট শাখা, ঝিলুটুলি ফরিদপুর। বিকাশ ও নগদ নম্বর 017165466621। ফারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ।
এছাড়াও তোমরা আমাদেরকে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।